এই ফ্রিজটির মধ্যে গ্যাস পর্যাপ্ত পরিমাণে আছে এবং কম্প্রেসারও ঠিক আছে। কম্প্রেসারের পাম্পিং প্রেসার সব কিছুই ঠিক আছে এবং এই ফ্রিজটি ঠান্ডাও হয়। কিন্তু এই ফ্রিজটির প্রবলেম হচ্ছে এই ফ্রিজটি মাঝে মাঝে হঠাৎ করেই দেখা যায় যে কন্ডেন্সার গরম হচ্ছে না এবং ভিতরে যা ঠান্ডা ছিল তা ধীরে ধীরে পানি ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ঠান্ডা কম হয়ে যাচ্ছে। এক কথায় অর্থাৎ কুলিং এই ফ্রিজটি মাঝে মাঝে করছে না। তো এইটার মানে হচ্ছে ফ্রিজটি প্রবলেম হচ্ছে ফ্রিজটি চোকিং প্রবলেম। অর্থাৎ চোকিং কি, এখন আমাদেরকে প্রথমে জানতে হবে চোকিং কি। চোকিং হচ্ছে যদি ফ্রিজের ভিতরে অর্থাৎ ফ্রিজের পাইপের মধ্যে যদি কোনো জায়গায় ব্লকেজ থাকে, অর্থাৎ যদি বন্ধ থাকে, বিশেষ করে ক্যাপিলারি টিউবের মধ্যে ক্যাপিলারি টিউব যদি ব্লক থাকে তাহলে ফ্রিজ চোকিং বেশি হয়। অর্থাৎ মাঝে মাঝে আপনার ঠান্ডা হবে এবং মাঝে মাঝেই আপনার ঠান্ডা হবে না। তো এটা হচ্ছে ফ্রিজের চোকিং প্রবলেম। তো এই চোকিং প্রবলেম থাকলে শুধু ঠান্ডা হবে না এটা নয়, এটার কারণে কম্প্রেসার খারাপ হয়ে যায়, কম্প্রেসার জ্বলে যায়। তো তাই এটার একটি সমাধান আমি এখন আপনাদেরকে করে দেখাবো কিভাবে আমরা এই ক্যাপিলারি টিউব অর্থাৎ ফ্রিজের পাইপগুলো কিভাবে পরিষ্কার করে এই সমস্যাটি সমাধান করা যায়। তো তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক, আমরা কিভাবে এই পাইপের জাম সারাবো, অর্থাৎ এই ক্যাপিলারি টিউব আর ইভাপোরেটর কন্ডেন্সার এগুলোর জাম আমরা কিভাবে সারাবো। তো আমাদের প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এই যে সাকশন লাইন আছে যেটা দিয়ে গ্যাস রিটার্ন হয়, তো এই পাইপটা আমাদের এইখানে কেটে নিতে হবে এবং এই যে আমাদের স্টেনার ফিল্টার আছে যে এখানে, তো এই ফিল্টারের মাথায় আমরা এইখানে এই ক্যাপিলারি টিউব এখানে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমাদের এই যে পাইপটা এখানে আমরা কাটবো, সাকশনের যে রিটার্ন লাইনটা আছে এই রিটার্ন লাইনে আমরা এখানে একটি ইউনিয়ন এইভাবে এরকম একটি ইউনিয়ন বাল্ব অর্থাৎ নন রিটার্ন বাল্ব বা চার্জিং বাল্ব যেটাই বলেন, আমরা এইখানে একটি বাল্ব ওয়েল্ডিং করব। তো যেহেতু যদি আমি ওয়েল্ডিং করাটাও সব কিছু দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি প্রথমে এইখানে একটি বাল্ব ওয়েল্ডিং করে নেই, তারপরে আমি আবার আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আমরা এই কাজটি করব। এবং এখন দেখেন আমি এইখানে যে সাকশন লাইনটি ছিল অর্থাৎ যে লাইন দিয়ে গ্যাস কম্প্রেসার রিটার্ন আসতো, তো ওইখানে আমি একটি নন রিটার্ন বাল্ব অর্থাৎ চার্জিং বাল্ব যে ইউনিয়ন আমি লাগিয়ে নিয়েছি। তো আর এই ফিল্টারের কাছ থেকে স্টেনার ফিল্টারের কাছ থেকে আমি ক্যাপিলারিটি কেটে নিয়েছি। তো এখানে আপনারা খুব ভালোভাবে এই ক্যাপিলারিটি কাটবেন যাতে ক্যাপিলারির হোলটা ভালোভাবে থাকে, অর্থাৎ যেন পাঞ্চ না হয়। তো আমি এভাবে কেটে নিয়েছি, এটার হোলটা সুন্দর আছে। তো এখন আমাদের যেটা করতে হবে যে এই থিনারটি খুব ভালো মানের থিনার নেবেন। থিনার নিয়ে আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে থিনারের যে লেভেল আছে অর্থাৎ থিনার যে পর্যন্ত আমাদের থিনার আছে, তো ওইখানে আমাদের একটি এভাবে মার্কিং করে নিতে হবে। তো এইভাবে একটি মার্কিং আমরা করে নিব এবং তার নিচে একটু নিচে হালকা একটু নিচে আমরা আরও একটি মার্কিং এভাবে দুইটা মার্কিং করে নেব। তো এখন আমাদের যেটা করতে হবে আমরা এই বোতলের এখানে একটি ছিদ্র করে নিব, খুব সুন্দরভাবে আমরা ছিদ্রটি করব। তো আমি এখানে
ছিদ্র করে নিলাম। তো এখানে একটি ছিদ্র করেছি এবং এইখানে ছোট আরেকটি ছিদ্র করে রেখেছি। তো আমরা দুইটি ছিদ্র করব। তো এখন এই ছিদ্র দিয়ে আমরা এই ক্যাপিলারির মাথাটা থিনারের ভিতরে এভাবে ঢুকিয়ে দেব। তো থিনারের দেখেন ক্যাপিলারিটি থিনারের নিচে চলে গেছে। তো এতটুকু আমরা এখানে ঢুকিয়ে রাখবো। এবং এখন আমাদের যে হোস পাইপ আছে গ্যাসের মধ্যে লাগানো, তো এই যেটা আমাদের ইউনিটের মধ্যে লাগে, অর্থাৎ মিটার থেকে সরাসরি পিছে যেটা আমাদের ইউনিটের মধ্যে লাগে, তো আমরা সেটা যে এইখানে বাল্বটি লাগিয়েছি আমরা এইখানে এটাকে এভাবে টাইট করে দেব। এভাবে টাইট করে দেওয়ার পর আমাদের যে অন্য গ্যাসটি আছে, তো এই গ্যাসটি আমরা আমাদের এই যে ভ্যাকিউম আছে, এখানে দেখেন ভ্যাকিউম রাখা আছে আমার ভ্যাকিউম। তো এই ভ্যাকিউমের আমরা এই সাকশনের মধ্যে এটা লাগাবো। তো এটা আমরা এভাবে সাকশনের মধ্যে লাগিয়ে দেব। তো আমাদের ভ্যাকিউমের ডিসচার্জ হচ্ছে এদিকে এইটা। তো আমরা ডিসচার্জে লাগাবো না, ডিসচার্জে আমরা সাকশনের মধ্যে লাগাবো। এবং এটা আমরা গ্যাসের যে বাল্বটি আছে বাল্বটি আমরা টাইট করে রাখবো। তো টাইট করে রাখার পর আমাদের যেটা করতে হবে, আমরা এখন এই আমার ভ্যাকিউমটি চালু করে নিব। তো এখন আমরা এই ভ্যাকিউমটি চালু করব। তো ভ্যাকিউমটি চালু করে নিলাম, দেখেন চালু হয়ে গেছে। এখন ভ্যাকিউম চালু হওয়ার পরে আমাদেরকে এই বাল্বটি, অর্থাৎ গ্যাসের যে বাল্বটি আছে এই বাল্বটা আমরা আস্তে আস্তে এটাকে লুজ করব। এবং লুজ করার পরে আমরা আস্তে আস্তে লুজ করব। লুজ করার পরে আমরা এই থিনারের লেভেলের দিকে লক্ষ্য রাখব যে আসলে থিনার ভিতরে যায় কিনা। যদি আমরা লুজ করি, আমি একটু একটু লুজ করে দেখব যে থিনার ভিতরে যায় কিনা। দেখেন থিনার ভিতরে যাচ্ছে আস্তে আস্তে। তো থিনারটি খুব আস্তে আস্তে টানছে, অর্থাৎ লেভেলটি কমে নিচের লেভেলের দিকে যাচ্ছে। তো নিচের যে মার্কিংটা আছে ওই পর্যন্ত চলে গেছে। এখন আমরা এই বাল্বটিকে আটকিয়ে দেব যাতে আর ভিতরে না টানতে পারে। যদি বেশি থিনার ভিতরে চলে যায় তাহলে হয়তো আবার বের করতে সমস্যা হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে হোস পাইপটি সাকশনে লাগিয়েছিলাম, তো এটা আমরা ভ্যাকিউমের ডিসচার্জে লাগাবো। তার আগে আমরা এই বাল্বটি খুলে নেব, লুজ করে নেব। লুজ করে নেওয়ার পর আমরা এটাকে এখানে টাইট করে দেব। টাইট করে দেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে এখানে আসে কিনা। দেখেন এখান দিয়ে ময়লা সহ হাওয়া বের হচ্ছে, অর্থাৎ অনেক ময়লা ছিল সেই ময়লাগুলো বের হয়ে যাচ্ছে। এখানে প্রেসার হয়ে আমাদের এটা বের হচ্ছে। তো এখন আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আবার এই পাইপটি আমরা এই কম্প্রেসারের এখানে লাগাবো, সাকশনে লাগাবো, যাতে আবার কিছু থিনার ভিতরে যায়। তো কম্প্রেসারের সাকশনে আমরা আবার লাগিয়ে দিলাম। তো আমাদেরকে যে হোলটি আছে এখানে আরও একটি হোল বানিয়েছিলাম,
তো এই হোলটা আমাদের আর একটু বড় করে নিতে হবে হাওয়া বের হওয়ার জন্য। তো এখানে দেখেন আবার থিনার ভিতরে যাচ্ছে। তো এখন আমাদের আবার এই ডিসচার্জ থেকে লাইনটি খুলে, সাকশন থেকে লাইনটি খুলে আমরা আবার এই ডিসচার্জে লাগাবো। লাগানোর পরে আমরা এখানে লক্ষ্য করবো যে আসলে হাওয়া আসছে কিনা। তো এখান দিয়ে দেখেন হাওয়া আসছে এবং হাওয়ার সাথে সাথে কিছু ময়লাও ক্যাবিলারি থেকে বেরিয়ে আসছে। আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে থিনারটি একদম ক্লিন ছিল। তো থিনারটির যে কালার সেটি গোলাটে হয়ে যাচ্ছে, অর্থাৎ ভিতর থেকে ময়লা আসছে। তো এখন আমরা আবার এটি এখান থেকে খুলে দেব। খুলে দিয়ে আমরা আবার এটা এই সাকশন লাইনে লাগাবো। তো এইভাবে আমরা মোটামুটি যতক্ষণ পর্যন্ত আমাদের পাইপটি ক্লিন না হয়, অর্থাৎ 6-7 বার আমরা এইভাবে করে নেব। তো আসলে ফ্রিজ চোকিংটা একটু ইম্পর্টেন্ট একটা কাজ। এটা আসলে অনেক সময় আমরা বুঝতে পারি না যে আসলে ফ্রিজ কেন মাঝে মাঝে ঠান্ডা হয় আবার ঠান্ডা হয় না। তো আসলে এই ক্যাপিলারি জাম হওয়ার কারণেই এই সমস্যাটি হয়ে থাকে এবং কন্ডেন্সার বা অন্য পাইপ ইভাপোরেটর পাইপ জাম হওয়ার কারণেও হতে পারে। তো বেশিরভাগ ওই ক্যাপিলারি জাম হওয়ার কারণে এটা হয়ে থাকে। তো এখন আমাদের যে এখানে আমরা কেটে নিয়েছি, তো পুরা এখানে আমাদের কম্প্রেসার এবং কন্ডেন্সার থেকে আমাদের এই পাইপগুলো আলাদা করে নিয়েছি, অর্থাৎ ক্যাপিলারি এবং ইভাপোরেটর এই দুইটা পাইপই এখানে আছে। তো এইভাবে আমরা মোটামুটি 6-7 বার করে নিব। তো এখানে আপনারা দেখতে পাবেন যখন বেশি আমরা প্রেসার দেবো তাহলে অনেক ভালোভাবে এগুলা বের হয়ে আসবে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে এই পাইপটি বের করে নেব এখান থেকে, যেহেতু ভিতরে হাওয়া অনেক বেশি হয়ে যায়। তো এখন আমাদের আমরা এই পাইপটি বের করে আমরা আবার এই ডিসচার্জের মধ্যে এই পাইপটি লাগাবো, হুস পাইপটি লাগিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা প্রেসার চেক করব যে ক্যাপিলারি প্রেসারটি কত আছে। দেখেন ওইখান দিয়ে হাওয়া বের হচ্ছে। এখানে প্রেসারও বাড়ছে। তো আমাদের প্রেসারটা 250-এর উপরে থাকা যাবে না, 250-এর উপর যদি থাকে প্রেসার, ক্যাপিলারি পাইপের টিউবের প্রেসার, তাহলে ফ্রিজ চোকিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেক। তো তাই আমাদের ক্লিন করে পরে প্রেসারটিও দেখে নিতে হবে যে আসলে প্রেসার আমাদের ক্যাপিলারি টিউবের প্রেসার কত থাকে। তো এখানে প্রেসার দেখেন 150 আছে। তো প্রথমে এটা বেশি ছিল, 250-এর উপরে ছিল, তাই এটা তখন জাম ছিল। তো এখন এখানে দেখেন প্রেসারটি 200 এবং 150-এর কাছাকাছি আছে, অর্থাৎ প্রেসার কিছু কিছু বাড়ছে। এবং এইভাবে আমরা এই মোটামুটি 6-7 বার এইভাবে প্রসেসিং করার পরে আমরা এই থিনারের বোতল থেকে ক্যাপিলারি টিউবটি বের করে আমরা 15 থেকে 20 মিনিট এইভাবে আমরা ভ্যাকিউম দিয়ে চালাতে থাকবো, যাতে যে থিনারটা ভিতরে গিয়েছিল, অর্থাৎ যে থিনারগুলো হয়তো ইভাপোরেটরের মধ্যেও কিছু থিনার চলে গিয়েছিল, সেটা যাতে হাওয়ার সাথে মিশে বের হয়ে পুরো পাইপটা ক্লিন হয়ে যায়।
তো এইভাবে আমরা চালাতে থাকবো অনেকক্ষণ সময়, অর্থাৎ 20 মিনিট থেকে আধা ঘন্টা আমরা চালাবো, যাতে পাইপটাও পুরো ক্লিন হয়ে যায়। তো এখন আমি মোটামুটি 20 মিনিটের মতো এটা চালিয়ে নিয়েছি। এখন আর এটা দিয়ে কোনো থিনার বের হবে না, অর্থাৎ ভিতরে যত থিনার গিয়েছিল সেই থিনারগুলো হাওয়ার সাথে মিশে বের হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই প্রসেসিং শেষ হওয়ার পরে আমরা এই হোস পাইপটি আমরা এখান থেকে খুলে নেব। খুলে নিয়ে আমাদের যেটা করতে হবে, আমরা এটা আবার ভ্যাকুয়ামের ডিসচার্জে লাগাবো, সাকশনে লাগাবো। আমরা এটাকে আবার সাকশনে লাগাবো। সাকশনে লাগানোর পরে আমরা যে এন্টি ময়েস আছে, তো এইখান থেকে আমরা কমসে কম 2টি এন্টি ময়েস আমরা এই ক্যাপিলারির মধ্যে দিয়ে দেব। তোমরা এটা এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা এটা এই ক্যাপিলারির মধ্যে শুধু এইভাবে ধরবো। ধরলে দেখবেন আপনা আপ এটা ভিতরে চলে যাবে। তো এইভাবে আমরা আরও একটি এন্টি ময়েস এটার মধ্যে দিয়ে দেব। এখানে শুধু ভিতরে দিয়ে এভাবে ধরে রাখবেন, এন্টি ময়েসটি টেনে নিয়ে যাবে। এভাবে এন্টি ময়েসটি দিয়ে দিবেন। তো এন্টি ময়েস দেওয়ার পরে আমরা আবার 2-4 মিনিট এইভাবে এই দিকে চালিয়ে নিতে পারি এটাকে ডিসচার্জের মধ্যে লাগিয়ে। তো চালানোর পরে যখন পাইপটি পুরো ক্লিয়ার হয়ে যাবে, তো এখানে দেখেন হাওয়া আসছে। এন্টি ময়েসও আমাদের এই ক্যাপিলারি অর্থাৎ পাইপ পরিষ্কার করতে সাহায্য করে, অনেক হেল্প করে। দেখেন পাইপটি ক্লিয়ার হয়ে এন্টি ময়েস এখানে বের হয়ে আসছে ক্যাপিলারি থেকে। তো আমার হাতে দেখেন এটার সাথেও অনেক মোটামুটি ময়লা আসছে, হালকা পাতলা একটু কালার আসছে। তো পাইপটি যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, এখন আর আশা করা যায় যে এটার ভিতরে কোনো ব্লকেজ নেই। তো এইভাবে চালিয়ে নেব আমরা। তো মোটামুটি আমাদের এই ক্যাপিলারি ক্লিন করাটা কমপ্লিট। তো এখন আমরা ভ্যাকুয়ামটি বন্ধ করে নিই। ভ্যাকুয়ামটি বন্ধ করে নিলাম। তো যেহেতু ফ্রিজটি ব্লকেজ ছিল, আমরা এইটার সব এরপরে আমরা পাইপগুলো সব ফ্লাশিং করে নিব। এবং সর্বপ্রধান কাজ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে এই স্টেনারটি চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ হয়তো স্টেনারের মধ্যে কোনো সমস্যা ছিল বা স্টেনার খারাপ হয়ে গেছিলো, এই কারণেই হয়তো এটার ভিতরে ক্যাপিলারির ভিতরে ময়লা চলে গিয়েছিল। তো আমরা তো এটা অবশ্যই চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করে পুনরায় আমরা এইভাবেই ফ্লাশিং করে আমরা এটার মধ্যে গ্যাস চার্জ করব। আশা করা যায় যে আর কোনো সমস্যা এটার মধ্যে হবে না। তো এইভাবেই সাধারণত ফ্রিজের ক্যাপিলারি বিনা পরিবর্তন করে, অর্থাৎ যদি আসলে একেবারেই ব্লক থাকে, তাহলে সেটা যদি কোনোভাবেই ক্লিয়ার করা সম্ভব না হয়, তাহলে তো আমাদের চেঞ্জ করতেই হবে। তাহলে আমি ফ্রিজের ক্যাপিলারি কীভাবে চেঞ্জ করতে হয় সেই ভিডিওটি আমি পরবর্তীতে দেখাবো, খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা ক্যাপিলারি চেঞ্জ করতে পারি। তো যদি সামান্য পরিমাণ
হোলও থাকে ক্যাপিলারির ভিতরে, তাহলে অবশ্যই এই পদ্ধতিতে খুব সুন্দরভাবে ক্যাপিলারি আমরা ক্লিয়ার করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।